আজকের এই পুস্তক প্রকাশ মূল উদ্যোক্তা কেন্দ্রীয় সরকারের প্রাক্তন মন্ত্রী, আমার দীর্ঘদিনের সহকর্মী ডাক্তার সুভাষ সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী। মঞ্চে উপস্থিত আছেন শ্রী শারদ মুখোপাধ্যায়, বিশিষ্ট চিন্তাবিদ, বিজ্ঞানী ডক্টর জিষ্ণু বসু। এই সভাগৃহে উপস্থিত শ্রদ্ধেয় শ্রী জলধর মাহাতো, শ্রী রমাপদ পাল, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার অন্যতম সাধারণ সম্পাদক শ্রীমতী শশী অগ্নিহোত্রী, শ্রী স্বরূপ প্রসাদ ঘোষ এবং এখানে উপস্থিত সমবেত ভদ্রমণ্ডলী। দীর্ঘক্ষণ ধরে সভা চলছে, এখানে দীর্ঘ বক্তৃতারও অবকাশ নেই, আর দীর্ঘ বক্তৃতা মানে নরহত্যার সামিল। বিধাতার অমোঘ বিধানে একজন মানুষের জন্ম ও মৃত্যু একটা নির্দিষ্ট কালখণ্ডের মধ্যে আবদ্ধ থাকেন। 51 বছর বয়সের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রায় 70 বছর পর আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নতুন করে পরিচিত হচ্ছেন। যে পুস্তকটি প্রকাশ করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে নতুন ইতিহাসের খোঁজে। আসলে আমাদের কাছে যে ইতিহাস আছে সেই ইতিহাসটা শুধুমাত্র কালের ঘটনাবহুল। অমলেশ ত্রিপাঠী লিখেছিলেন যে শুধুমাত্র দিনক্ষণ তারিখের বিবরণী ইতিহাস নয়, আবহমান কাল ধরে মানুষ মানুষের সঙ্গে যে ব্যবহার করে চলেছে তারও ইতিবৃত্তের নাম ইতিহাস। শুধুমাত্র কোনো রাজা, কোনো সম্রাট, কোনো বাদশাহ, কোনো নবাবের যুদ্ধ জয়, তার ভোগ বিলাস, তার যৌন লিপ্সাই ইতিহাস নয়। সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে থেকে ভিন্ন মতাদর্শে, ভিন্ন জীবনধারায়, ভিন্ন ধর্মীয় গতিমুখে যারা নিজেদের বহুমানতাকে ধরে রেখেছিলেন সংঘর্ষের মধ্যে দিয়ে, তাদের যন্ত্রণার লিপিবদ্ধ করার নাম ইতিহাস, যে ইতিহাস থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমাদের ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হয়েছে ইউনিটি এবং ডাইভার্সিটি, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের শেখানো হয়েছে আর্য অনার্য তত্ত্ব। আর্যরা ভারতবর্ষের বাইরে থেকে এসেছে, আমরা পড়েছি। আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে যারা বিপ্লবী ছিলেন দে আর অল মিসগাইডেড প্যাট্রিয়ট। এমনকি দীর্ঘদিন অনশনরত অবস্থায় একজন বিপ্লবী মারা যাবার পরেও গান্ধীজি উপস্থিত ছিলেন। গান্ধীজিকে অনুরোধ করা হয়েছিল আপনি কি অন্তত একটা মালা দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। গান্ধীজি বলেছিলেন ওই পথটা আমার পথ নয়। আজকে একটা অদ্ভুত যুব সন্ধিক্ষণ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্ণ হয়েছে, বন্দে মাতরমের 150 বছর এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125 বছর। শ্যামাপ্রসাদ মুখার্জি কোনোদিন সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চাননি এবং আমরা যদি 1937 থেকে 1939 সাল পর্যন্ত অবিভক্ত বঙ্গদেশের ইতিহাস দেখি, তার রাজনৈতিক ইতিহাস দেখি এবং ভারতবর্ষের রাজনৈতিক উত্থান পতনকে দেখি, ভারতের জাতীয় কংগ্রেস, নেতাজি সুভাষচন্দ্র বসুর উপস্থিতি, সুরাবর্দির বাংলার ওপরে একদলীয় একচেটিয়া একাধিপত্য, ফজলুল হকের অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া, শ্যামা হক মন্ত্রিসভা ভেঙে যাওয়া, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শুধুমাত্র আত্মচিৎকার, তার পাশে কারো না দাঁড়ানো, এই প্রত্যেকটা বিন্দু হচ্ছে 1937 থেকে 1939-এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এই দিনটা শুধু একদিনে হয়নি। 1937 সালে বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ হয়েছে এই কলকাতার মাটিতে। শ্যামাপ্রসাদের রাজনৈতিক উত্থান হয়েছিল কিভাবে? সেনেটে তার ভূমিকা নিয়ে ডক্টর শারদ মুখোপাধ্যায় বলেছেন, বারবার তিনি বক্তৃতায় বলেছেন আমি রাজনীতিতে যোগদান করতে চাই না, আমি আমার নিজস্ব
একাডেমিক ফিল্ডে আমি সন্তুষ্ট আছি, আমি এটা নিয়েই থাকতে চাই। তিনি বিদেশে গেছেন, তার প্রিয় লেখকদের সঙ্গে দেখা করেছেন। তিনি ক্রাইম থ্রিলার পড়তে ভালোবাসতেন। বহুমুখী প্রতিভা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির। কিন্তু 1937 সালে আমাদের দেশে, সারা বঙ্গদেশে একটা নতুন ঘটনা ঘটল। 37 থেকে 39 সাল পর্যন্ত হিন্দুদের ওপর পূর্ব পাকিস্তানে অকথ্য অত্যাচার শুরু হলো। মন্দির ভাঙা, গণধর্ষণ, বলপূর্বক ধর্ম পরিবর্তন করে বিবাহ করা এবং হিন্দু নিধনযোগ্য, কার্যত ব্রিটিশের মদতে। নিরুপায় শ্যামাপ্রসাদ মুখার্জি চলে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুদের বাড়িতে। শরৎ বসু এবং সুভাষ বসু দুজনেই উপস্থিত। শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়ে বললেন যে এই মুহূর্তে আপনারা যদি পথে না নামেন তাহলে কিছু নিরস্ত্র মানুষ, অসহায় মানুষ, কিছু মহিলার এই দুর্গতি থেকে আর কোনোদিন মুক্তি পাবে না। কারণ কংগ্রেসের সভাপতি ছিলেন কিরণ শঙ্কর রায়, কিন্তু জনপ্রিয়তা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। সুভাষচন্দ্র বসু তখনও বিশ্বাস করতেন একদিন না একদিন তিনি আবার কংগ্রেসের সর্বোচ্চ ক্ষমতায় ফিরে আসতে পারেন। শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়ে তাদের বললেন যে আপনি অনুগ্রহ করে আপনারা রাস্তায় নামুন, আর যদি আপনারা রাস্তায় নামতে অনিচ্ছুক থাকেন তাহলে দয়া করে একটা কড়া বিবৃতি দিন। আমি রাজনীতিতে আসতে চাই না। কারণ তখন মনে রাখতে হবে ডক্টর সাভারকর জেল থেকে বেরিয়ে এসেছেন। সাভারকর যখন জেল থেকে বেরিয়েছেন, তার প্রথম সারা ভারতবর্ষের সবচেয়ে আলোড়ন সৃষ্টি করা তার বক্তব্য ছিল যখন গান্ধীজি বললেন শেখ আবদুল্লাহর উচিত এই মুহূর্তে সমস্ত প্রশাসনিক দায়ভার হরি সিংহের হাতে তুলে দিয়ে তাকে কাশিবাসী হয়ে যাবার, তখন শ্যামাপ্রসাদ আমাদের সাভারকর বলেছিলেন যে তাহলে নিজামের উচিত 82% যেখানে হিন্দু আছে সম্পূর্ণ দায়ভার হিন্দুদের হাতে ছেড়ে দিয়ে নিজামের মক্কায় চলে যাওয়া উচিত। তিনি বারবার কলকাতায় একটা মুখ খুঁজছিলেন, কারণ তখনকার কলকাতা আর আজকের কলকাতা মধ্যে তফাৎ আছে। তখনকার কলকাতা ছিল গীতাঞ্জলির কলকাতা, তখনকার কলকাতা ছিল গীত বিতানের কলকাতা, আর আজকের কলকাতা হচ্ছে কথাঞ্জলির কলকাতা, আজকের কবিতা বিতানের কলকাতা, বিশ্ব বাংলার কলকাতা। তো সুতরাং কলকাতায় একটা মুখ চাই। শ্যামাপ্রসাদকে অনুরোধ করেছিলেন তিনি। শ্যামাপ্রসাদ মুখার্জি সেই অনুরোধে সাড়া দেননি, কারণ তিনি সক্রিয় রাজনীতি করতে চান না। তখন যখন নেতাজির কাছে গিয়ে বললেন যে আপনি নামুন, আপনি বিবৃতি দিন, শরৎ বসু এবং সুভাষ বসু কেউ সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে সাড়া দেননি। তখন শ্যামাপ্রসাদ বলেছিলেন আপনারা যদি কেউ এগিয়ে না আসেন তাহলে পরিস্থিতির বাধ্যবাধকতায় আমাকে একটা নতুন ফ্রন্ট, পলিটিক্যাল ফ্রন্ট তৈরি করতে হবে। দূরদৃষ্টি সম্পন্ন সুভাষ বসু বুঝতে পেরেছেন যে শ্যামাপ্রসাদের মতো ব্যক্তিত্ব যদি পশ্চিমবঙ্গের মাটিতে নতুন কোন বাংলার মাটিতে নতুন কোন রাজনৈতিক ফ্রন্ট হিন্দু মহাসভার নামে তৈরি করেন তাহলে কংগ্রেস থেকে সমস্ত কর্মী শ্যামাপ্রসাদের দিকে চলে যাবেন। তাই 70 নেতাজি উত্তর দিয়েছিলেন এ ধরনের কোনো সম্ভাবনা নেই, আর এ ধরনের যদি কোনো সম্ভাবনা তৈরি হয় জন্মের আগেই আমি তাকে খুন করে দেব। শ্যামাপ্রসাদের কলকাতার রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি খুব একটা কুসুমাকীর্ণ রাজনীতি ছিল না। কলকাতার মোহাম্মদ আলী পার্কে ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা শ্যামাপ্রসাদের মাথার উপরে পাথর ছুঁড়ে মারলেন। শ্যামাপ্রসাদকে নিগৃহীত হতে হয়েছিল কলকাতা কর্পোরেশনের মধ্যে মহিলাদের দ্বারা। কে এই কাজগুলো করেছেন আজকে যদি তার নামটা আমি উচ্চারণ করি তাহলে নতুন করে আরেকটা রাজনৈতিক বিতর্ক জন্ম নেবে। আবার এখন আমার দল পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় এসে গেছে। দেখুন, সমস্ত ঘটনাই ঐতিহাসিক এবং ইতিহাস নিষ্ঠুর। আপনি ফুলের পাপড়ি ছিঁড়ে ফেলতে পারেন, গোলাপ নিহত হতে পারে কবির ভাষায়, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু ইতিহাসকে খুন করা যায় না। ইতিহাস ঘুরে ফিরে ঠিক এক জায়গায় পৌঁছে যায়। আজকে ঠিক শ্যামাপ্রসাদের মৃত্যুর 125 বছর সময় শ্যামাপ্রসাদের তৈরি করা দল গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত তাদের সরকার তৈরি করে এবং তৈরি করেছে মানুষকে নিয়ে। এই তৈরির মধ্যে কোনো দখলদারি নেই, এই তৈরির মধ্যে একটা দীর্ঘ যাত্রা আছে। শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু মহাসভা
উনচল্লিশ থেকে যদি আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির বিভিন্ন সময়ের যাত্রা দেখেন, পরম পূজনীয় গুরুজির সঙ্গে, গোলওয়ার্কারজির সঙ্গে তার দেখা হয়েছে, দীর্ঘক্ষণ কথাবার্তা হয়েছে, কিন্তু ভারত প্রকৃত হিন্দু রাষ্ট্র কিনা এ নিয়েও শ্যামাপ্রসাদের মনের মধ্যে একটা সংশয় ছিল, একটা ভাবনা ছিল। তিনি এটা খুব একটা পুরোপুরি যে বিশ্বাস করে ফেলেছিলেন এরকম কথা নয়। তাই যখন প্রাতঃস্মরণীয় ডাক্তারজি কেশব বলিরাম হেডগেয়ার অসুস্থতার সঙ্গে প্রায় দেখা করা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, তখন শ্যামাপ্রসাদের অনুরোধকে ফেলতে পারেননি গুরুজি, তিনি দেখা করিয়ে দিয়েছিলেন ডাক্তারজির সঙ্গে। শ্যামাপ্রসাদের প্রশ্নের উত্তরে ডাক্তারজি বলেছিলেন, আই ডক্টর কেশব বলিরাম হেডগেয়ার ডু বিলিভ দ্যাট ইন্ডিয়া ইজ এ হিন্দু রাষ্ট্র, দ্যাট ইজ ওয়াই ইটস এ হিন্দু রাষ্ট্র। শ্যামাপ্রসাদ বলেছিলেন, আমি এর উত্তর পেয়ে গেছি। তিনি তার সমস্ত সংশয় দূর করে তিনি হিন্দু মহাসভার রাজনীতি করে চলেছিলেন। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন, ঝঞ্ঝা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় শ্যামাপ্রসাদ যেভাবে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে অসুস্থ হয়ে গেছেন প্রত্যেক মানুষের জানা। বিশ্বের সর্বকনিষ্ঠ উপাচার্য। আজকে যে আমরা এই জীবন বিজ্ঞান শব্দ শুনতে পাচ্ছি, ভৌত বিজ্ঞান শব্দ শুনতে পাচ্ছি, বিভিন্ন সায়েন্সের টার্মিনোলজি গুলোকে বাংলায় রূপান্তরিত করে বাংলা মাধ্যম স্কুলে আমরা পড়াশুনো করছি, এটাও কিন্তু শ্যামাপ্রসাদের অবদান। শ্যামাহাট মন্ত্রিসভা চলছে, হঠাৎ একদিন শ্যামাপ্রসাদ দেখলেন কি কয়েকজন মানুষ হক সাহেবের ঘর থেকে মাথা নিচু করে বেরিয়ে আসছেন। তাদের বিমর্ষ চেহারা দেখে শ্যামাপ্রসাদ জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? উনি যাচ্ছিলেন নিজের বাড়িতে ফিরে, কারণ সেদিন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাৎসরিক শ্রাদ্ধ ছিল। বলেছিলেন, আমরা নজরুল অসুস্থ, নজরুলের জন্য আমরা গিয়েছিলাম হক সাহেবের কাছে। হক সাহেব বলে দিয়েছেন, নজরুলকে আমি বিশ্বাস করি না, নজরুল বিশ্বাসঘাতক, নজরুলের সঙ্গে আমার কোথাও কোনো সম্পর্ক নেই, আমি ওকে এক পয়সাও সাহায্য করব না। কারণ নজরুলকে তো মুসলিম সমাজরা কাফের বলেছিলেন। কারণ যে মদ ইসলামে হারাম, তারই তো বিখ্যাত গান নজরুল গীতি, যেদিন লব বিদায় ধরা ছাড়ি দিয়ে ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে। এটা তো নজরুলের গান। তো তাকে স্বাভাবিকভাবেই কোনো মুসলমান গ্রহণ করবে না। সেদিন নিজের গাড়িতে করে নজরুলের বাড়ি পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যখন গেলেন তখন দেখলেন নজরুল বাকরুদ্ধ, নজরুলের মুখ দিয়ে লালা পড়ছে, চোখে জল। পথ্য তো অনেক দূরের কথা, নজরুলের বাড়িতে কোনো খাবার পর্যন্ত নেই। তিনি আশুতোষ মুখোপাধ্যায়ের শ্রাদ্ধের জন্য রাখা সম্পূর্ণ টাকাটা তার স্ত্রীর হাতে দিয়ে ওখানে একটি আবেদনপত্র লেখেন যে একজন মহান সাহিত্যিক, একজন বিপ্লবী বিদ্রোহী, যিনি নিজের মতো করে সমাজকে দেখেছেন এবং প্রতিবাদ করেছেন, এই প্রতিভাবান মানুষটি আজকে মৃত্যু মুখে পতিত। আপনারা এগিয়ে আসুন, তার পাশে দাঁড়ান, তাকে সাহায্য করুন। কাজী নজরুল ইসলামের প্রামাণ জীবনীকার যিনি মুজফফর আহমেদ, তার কথা বই থেকে আমি কথাটা উদ্ধৃত করলাম। এটা আমাদের বিচার পরিবার বা আমাদের দলের কোনো বইতে এই শব্দ লেখা নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি 1937 থেকে 1947 আরেকটি যুগান্তকারী ঘটনা, বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ। তখন হিন্দু মহাসভা সারা দেশ জুড়ে প্রোটেস্ট করছে। জিন্না, যার সবচেয়ে ভালো ছিল খাদ্য ছিল, মানে শুয়োরের পেট, কি বলে ওটা, পক বেলি, হ্যাঁ, যার সবচেয়ে প্রিয় খাদ্য ছিল, এবং একটি বিশেষ বিস্কিট, সেটার আমি নাম মনে করতে পারছি না, এটা ছিল জিন্নার প্রিয় খাদ্য। জিন্না কোনোদিন গান্ধীজি বলেননি। জিন্না নেহরুকে চিঠি লিখেছিলেন যে, নেহরু, what Mr. Mohandas is doing, he is mixing religion with politics, it is not desirable. সেই জিন্না যিনি মুসলিম লীগের সদস্য পদ কোনোদিন নেননি, তাদের ঘৃণা করেছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন, সমালোচনা করেছিলেন, সেই জিন্না 1930 সালে মুসলিম লীগের সর্বভারতীয় অধিবেশনে অনুপস্থিত থাকা জিন্না, কংগ্রেসের রাজনীতিতে হতাশ হয়ে আবার লন্ডনে ফিরে যাওয়া জিন্না, তিনি হঠাৎ ফিরে এসে বলেছিলেন, এই বন্দে মাতরম হ্যায় ক্যা চিজ।
19 অক্টোবর জিন্নাহ সরকারিভাবে মানে একদম দলগতভাবে ঘোষণা করে দিলেন, যে মঞ্চে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশিত হবে সেখানে কোনো মঞ্চে মুসলিম লীগের পক্ষ থেকে কেউ অংশগ্রহণ করবে না। এর আগেও দুটো ঘটনা ঘটে গেছে। কেন বলছি 1937 থেকে 1939 অত্যন্ত বিতর্কিত সময়। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে যখন জনগণ মন অধি গান লিখছেন, এই গানটি পরিবেশিত হয়েছিল কংগ্রেস অধিবেশনে সকালবেলায়। দীনেন্দ্রনাথের অর্কেস্ট্রায় সমবেত সঙ্গীত পরিবেশিত হয়েছিল, ছোট ছোট বাচ্চারা করেছিলেন। আর সন্ধ্যাবেলায় কংগ্রেসের নেতা সরলা দেবী চৌধুরানীর স্বামী, পাঞ্জাবের বাসিন্দা রামভজ দত্ত চৌধুরী, তিনি একটি গান লেখেন বাদশাহ হামারা। সেই গানটি পরিবেশিত হয়েছিল কংগ্রেসের অধিবেশনে সন্ধ্যাবেলায়। পরের দিন ইংলিশম্যান দ্য স্টেটসম্যানে প্রকাশিত হলো রবীন্দ্রনাথ ঠাকুর জর্জ দ্য ফিফথ, পঞ্চম জর্জকে স্তুতি করে এই গানটি লিখেছিলেন। রবীন্দ্রনাথ উপেক্ষা করেছিলেন, কোনো প্রতিবাদ করেননি। কংগ্রেস সে নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেননি। কিন্তু 1937 সাল থেকে নতুন করে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে আরেকটি বিতর্ক কলকাতায় বিভিন্ন সংবাদ মাধ্যমে দানা বাঁধতে থাকলো। মুসলিম লীগ প্রচার করে দিল যে রবীন্দ্রনাথ ব্রিটিশের পক্ষে হয়ে ওকালতি করেছে কংগ্রেস, এবং তার সঙ্গে যোগ দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1937 সালের 19শে ডিসেম্বর জিন্নাহ যেদিন ঘোষণা করে দিলেন আর বন্দে মাতরম সঙ্গীত পরিবেশিত হবে না, তখন 20 তারিখে কার্শিয়াং থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখলেন। আধুনিক সাংবাদিকতার যিনি জনক সেই রমানন্দ চট্টোপাধ্যায়, তাকে চিঠি লিখছেন নেতাজি সুভাষচন্দ্র বসু যে আমি 24 তারিখে উডবার্ন পার্কে পৌঁছচ্ছি, আমার বাড়ির ঠিকানা এটা। গান্ধীজি এবং নেহরুজিও একসঙ্গে থাকছেন। বন্দে মাতরমের ভবিষ্যৎ কি হবে আমার জানা নেই। বন্দে মাতরম নিয়ে আমি শঙ্কিত। একমাত্র বাঙালি কর্মসমিতির সদস্য আমি। আপনি দয়া করে একটু কবিগুরুকে বোঝান যে গান্ধীজির সঙ্গে কথা বলতে বলুন। এটা চলে গেল আপনার এদিনের ঘটনা। হিন্দু মহাসভা সারা দেশ জুড়ে তখন প্রতিবাদ করছে। কলকাতায় অবস্থানে বসে গেছে হিন্দু মহাসভা। ইন্দোর, লখনৌ, বেনারস, পুনে, মুম্বাই, দিল্লি সর্বত্র হিন্দু মহাসভার প্রদর্শন হচ্ছে। একটাই স্লোগান, ডু নট স্যাক্রিফাইস বন্দে মাতরম অ্যাট দি অল্টার অফ কমিউনাল বিগটারি। সিদ্ধান্ত হবে 26 তারিখ এবং 27 তারিখে। 25 তারিখ নেহরুজি চিঠি লিখছেন জিন্নাহ সাহেবকে যে আমরা এমন কোনো গানকে বেছে নিতে পারি না যেটা একটা নির্দিষ্ট মতাদর্শকে বহন করছে, নির্দিষ্ট ভাবনা যেখানে পরিস্ফুট হচ্ছে। এটা নেহরু নিজে লিখছেন। সিদ্ধান্ত অর্থাৎ আগেই সিদ্ধান্ত হয়ে গেছে। মুসলিম লীগের দাবির কাছে আমরা আত্মসমর্পণ করে ফেলেছি। আমাদের রাষ্ট্রনেতারা, কংগ্রেসের জাতীয় নেতৃবৃন্দ আগেই ঠিক করে ফেলেছিলেন যে বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ তারা করবেন। একটি নির্দিষ্ট মতাদর্শ, যে বন্দে মাতরম সম্পর্কে তিলক বন্দে মাতরম উচ্চারণ করেছেন, শুধু বিপ্লবীরা নয়, যে দক্ষিণ ভারতের সঙ্গে ভাষাগত এত পার্থক্য আছে, নিজামের বিরুদ্ধেও যখন আন্দোলন চলছে, ছাত্র আন্দোলন চলছে, কংগ্রেস যখন নিজামের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে ছাত্ররা, তারাও স্লোগান দিচ্ছেন বন্দে মাতরম। বন্দে মাতরম সরলা দেবী চৌধুরানী পুরো বন্দে মাতরম গান গেয়েছেন বরিশালে। সরলা দেবী চৌধুরানী পুরো বন্দে মাতরম গান পরিবেশন করেছেন 1906 সালের বেনারস অধিবেশনে। বন্দে মাতরম নিয়ে কংগ্রেসের কোথাও কোনো অসুবিধা হয়নি সাধারণ স্তরের কংগ্রেস কর্মীদের। কিন্তু এই জিন্নাহর চাপের কাছে কংগ্রেস নেতৃবৃন্দ মাথা নত করাই আজকে সবচেয়ে বড় কারণ। যদি সেদিন আমরা 1937 সালে আমরা বন্দে মাতরমকে খণ্ডিত না করতাম, তাহলে কিন্তু আজকে হয়তো ভারতবর্ষ ভাগ হতো না। আমেরিকার গৃহযুদ্ধ চলেছিল 4 বছর, মারা গিয়েছিল 4 লক্ষ মানুষ। আর এখন পর্যন্ত আমাদের ভারতবর্ষে দেশভাগের কারণে 30 লক্ষের মতো মানুষ মারা গেছে। এখনো বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে, সিন্ধে মারা যাচ্ছে, বালুচে মারা যাচ্ছে। ভারতবর্ষের মধ্যে থেকে ভারত বিরোধী শক্তিরা বোমা বিস্ফোরণ করে মেরে দিচ্ছে। আমরা আত্মসমর্পণ করেছিলাম, আমরা হেরে গিয়েছিলাম ব্রিটিশের সুকৌশল, তাদের যে চতুরতা ছিল তার কাছে। 1937 সালে বিভাজন হয়ে গেল।
সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে রাজনীতি একটা অন্য জায়গায় পৌঁছে গেল। কিন্তু 1947 সালে যখন দেশ ভাগ হবে কি হবে না এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে, তখন 1942 সালে গান্ধীজি তার হরিজন পত্রিকায় লিখে দিলেন যে বিশাল সংখ্যক মুসলমান যদি সেলফ ডিটারমিনেশনের দাবিতে পাকিস্তান চায়, তাহলে যদি বহু সংখ্যক মানুষ যারা অবশিষ্ট আছেন প্রতিবাদ না করে, তাহলে পাকিস্তান হবে। গান্ধীজি প্রথম দিকে একটা সিভিল ওয়ারের দিকে যাবার চেষ্টা করেছিলেন। জিন্নাহ অসুস্থ ছিলেন, এত ক্ষমতা মুসলিম লীগের ছিল না যে ভারতবর্ষকে ভেঙে টুকরো করে দেওয়ার। কিন্তু আমাদের রাজনীতির কারণে, বিভ্রান্তির কারণে, ওল্ড মেন ওয়ারেন হ্যারি তাড়াতাড়ি গলিতে বসবার কারণে আমরা এই দেশভাগটাকে মেনে নিয়েছিলাম, যার ঘা এখনো পর্যন্ত আমরা শুকিয়ে উঠতে পারিনি। আজকে যে শ্রীমতী গান্ধী, ইন্দিরা গান্ধী বাংলাদেশে জন্ম দিয়েছিলেন, সেই ইন্দিরা গান্ধী কালচারাল সোসাইটিতে 70,000 বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সাম্প্রতিককালে বাংলাদেশে। সত্যজিৎ রায়, এপার বাংলা ওপার বাংলা, সাংস্কৃতিক মেলবন্ধন, কত ছবি, কত কবিতা, কত চিত্রনাট্য, কত চলচ্চিত্র সত্যজিৎ রায়ের বাড়িকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়, তার লেখনী শক্তি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিছু মন্তব্য নিয়ে অবশ্যই আমরা বিরোধিতা করেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় তো নাস্তিক ছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে তো বিশেষ কোনো ধর্মের প্রতি তার যে আসক্তি সেটা তো তিনি কোনো জায়গায় প্রমাণ করেননি। অবশ্য তিনি সেই সময় লিখেছেন, সেও সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। তিনি কালীর রূপের বর্ণনা দিয়েছেন, সরস্বতীর রূপের বর্ণনা দিয়ে কি বলেছেন, হাইকোর্টে মামলা হয়েছে, ভিন্ন বিতর্কের বিষয়। কিন্তু সেই সুনীল গাঙ্গুলির বাড়ি পর্যন্ত আজকে বাংলাদেশে সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছে সেখানকার মৌলবাদীরা। মৌলবাদ শেষ হয়ে যায়নি, র্যাডিকালাইজেশন শেষ হয়ে যায়নি, ধর্মান্তকরণের প্রচেষ্টা শেষ হয়ে যায়নি। আমরা একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন ফেস করে চলেছি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মাটিতে। শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে মন্ত্রিসভায় সামিল করে নেওয়া হয়েছিল সম্ভবত মহাত্মা গান্ধীর অনুরোধে। নেহরুকে গান্ধীজি বলেছিলেন যে তুমি তো তোমার মতো করে কংগ্রেসদের নিয়ে সরকার গঠন করবে, কিন্তু সকলের প্রতিনিধিত্ব চাই। কি সকলের প্রতিনিধিত্ব? সকলের প্রতিনিধিত্ব হচ্ছে দুজনকে তোমাকে নিতে হবে, একজন ডক্টর বি আর আম্বেদকর, আরেকজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। মন্ত্রিসভায় সামিল হয়েছিলেন, নেহরু প্যাক্টের বিরোধিতা করে পদত্যাগ করেছিলেন, কিন্তু এখানেও শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাসঙ্গিক। শ্যামাপ্রসাদ মুখার্জি যতদিন মন্ত্রী ছিলেন, কংগ্রেসের বিরুদ্ধাচরণ করবার পরেও, প্রকাশ্যে দাঁড়িয়ে নেহরুর বিরোধিতা করবার পরেও, সংখ্যা না থাকা সত্ত্বেও তিনি জনসংঘের হয়ে যখন নির্বাচিত হলেন, তিনি বিরোধী দলনেতার মর্যাদা পেয়েছিলেন, মর্যাদা আদায় করে নিয়েছিলেন সেই সম্মানটা। তারপরেও তিনি হাওড়ায় গিয়েছিলেন কংগ্রেস অধিবেশনে। তিনি কোনোদিন কংগ্রেস করেননি। একবার তার আসনে কংগ্রেস তাকে সমর্থন করেছিল, তিনি 1 বছরের মধ্যে পদত্যাগ করে দিয়েছিলেন। তিনি তাদের ওই কংগ্রেসের সেবা দলের একটি কার্যক্রমে গিয়ে উদ্বোধনও করে এসেছিলেন, কারণ তিনি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করতেন না। যেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি পার্লামেন্টারি আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি কনস্টিটুয়েন্সি থেকে পদত্যাগ করলেন, তার আগে একটা ঘটনা ঘটেছিল। ডক্টর প্রফুল্ল, আমাদের যিনি প্রথম মুখ্যমন্ত্রী, তখন প্রিমিয়ার বলা হতো, প্রথম মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন গান্ধীজি যে তোমার মন্ত্রিসভায় কোনো মারোয়াড়ি নেই, তোমার মন্ত্রিসভা অপূর্ণ থাকবে, সেজন্য একজন মারোয়াড়িকে তোমার অন্তত মন্ত্রিসভায় সামিল করে নেওয়া উচিত, এবং তার নামও তিনি বলে দিয়েছিলেন হিম্মত সিংহা। তার উত্তরে প্রফুল্লবাবু লিখেছিলেন, রেসপেক্টেড গান্ধীজি, ইফ ইট ইজ ইউর রিকোয়েস্ট, if it is your suggestion, then I shall request you, please reconsider it. And if it is your direction, then treat it at my resignation. গান্ধীজি চিঠিটা বার করেননি, কিন্তু যেদিন জিতে গেলেন সেই শূন্য পদ থেকে, মানে শ্যামাপ্রসাদের পদত্যাগ করা আসন থেকে বিধানচন্দ্র রায় যেদিন নির্বাচিত হয়ে গেলেন, গান্ধীজি সেই চিঠি বার করলেন
এবং তখন পর্যন্ত এখানের যে কংগ্রেসের সিন্ডিকেট তারা তখন সামনে চলে এলেন, প্রফুল্লবাবু পদত্যাগ করলেন, বিধানচন্দ্র রায় তিনি এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। মুখ্যমন্ত্রী হয়ে তিনি প্রথম ঘোষণা করলেন যে আসনে প্রফুল্লবাবু বসেছেন সেই আসনে আমি কোনোদিন বসবো না বলে তিনি চলে গেলেন পিছনের দিকে। সেই প্রথা আজও কেউ ভাঙেননি। সেদিন থেকে পশ্চিমবঙ্গের একমাত্র রাজ্য যেখানের মুখ্যমন্ত্রীরা একদম পিছনের সারিতে বসেন, এটা শুরু করে গিয়েছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। এবং এই ডাক্তার বিধানচন্দ্র রায় যখন শ্যামাপ্রসাদের মা তাকে বলছেন যে শ্যামা ওখানে যাচ্ছে, তুই একটু দেখিস ছেলেটাকে, কোথায় ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়? কোনো প্রতিবাদ করেননি। আজকে খুন করা হয়েছিল তাকে। শ্যামাপ্রসাদ মুখার্জি খুন হয়েছেন, দীনদয়াল উপাধ্যায় খুন হয়েছেন। একের পর এক মুঘল যুগের মতো গুপ্ত হত্যা চালিয়ে গেছে কংগ্রেস। ওই হাতটাতে আজকে রক্ত লেগে আছে, দীনদয়ালের রক্ত, শ্যামাপ্রসাদের রক্ত। তাই মানুষই হাতটাকে সরিয়ে দিচ্ছে, মুছে দিচ্ছে ভারতের ইতিহাস। ইতিহাস আবর্তিত হচ্ছে নিজের গতিতে। শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলনের অন্যতম ফসল শ্যামাপ্রসাদ মুখার্জির সতীর্থ মেজর জেনারেল এসি চৌধুরী আজাদিন ফৌজে ছিলেন। তিনি কলকাতায় 1947 সালে জানুয়ারি মাস থেকে একটি লিফলেট বিলি শুরু করে দিলেন হিন্দু বাঁচানোর স্বার্থে, বাঙালি হিন্দু বাঁচানোর স্বার্থে। তিনি প্রথমে কিছু উকিলদের মধ্যে গিয়েছিলেন, উকিল বাবুদের মধ্যে গিয়ে তিনি তার লিফলেট বিতরণ শুরু করলেন। তারপরে চিকিৎসকদের কাছে পৌঁছে গেলেন। প্রবল জনপ্রিয় হয়ে গেল তার এই লিফলেট। মানুষ ভাবনা চিন্তা শুরু করে দিল। অবশেষে ফলস্বরূপ হিন্দু মহাসভা তাদের অধিবেশন ডাকলো 4, 5 এবং 6 এপ্রিল কলকাতা, আজকে হুগলির তারকেশ্বরের রাজবাড়িতে মিটিং। মুখবন্ধ রাখলেন মেজর জেনারেল এসি চ্যাটার্জি। তারপরের যিনি প্রস্তাবটা পেশ করেছিলেন, 2 ঘন্টা 40 মিনিটের বক্তৃতা করেছিলেন ব্যারিস্টার এনসি চ্যাটার্জি, প্রয়াত স্পিকার সোমনাথ চ্যাটার্জির পিতা এবং হুগলির প্রাক্তন সাংসদ। তার শেষ বক্তৃতার শেষ অংশে তিনি প্রতিবাদ্য বলছেন, Pakistan or no Pakistan, that is totally immaterial. But the sake of the Bengali Hindus, for the survival of Bengali Hindus, Bengal should be divided. One separate Hindu homeland is required. দ্বিতীয় দিন এই প্রস্তাবের পক্ষে 1 ঘন্টার কিছুটা কম সময় বক্তব্য রেখেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 6 এপ্রিল আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এই প্রস্তাব হিন্দু মহাসভার এই প্রস্তাব গৃহীত হওয়ার পরে তারকেশ্বরের রেল কলোনি ময়দানে একটি সভা হয় এবং এরই রেশে 1947 সালের 20 জুন প্রাদেশিক আইনসভায় যখন প্রস্তাবটা নিয়ে আসা হচ্ছে, সেই প্রাদেশিক আইনসভার প্রস্তাবে কংগ্রেসের সমস্ত হিন্দু এমএলএরা আজকে তার পক্ষে ভোট দেন। ঠিক এর পাশেই কমিউনিস্ট পার্টির ভিন্ন অবস্থান। কমিউনিস্টরা বুঝেছিল গান্ধীজির ওই বিশাল উচ্চতার সামনে কমিউনিস্টদের বিরাট শক্তি থাকা সত্ত্বেও, বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করা সত্ত্বেও, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বাংলায় ব্যাপক সংগঠন বৃদ্ধির সত্ত্বেও তারা কিন্তু একটা নির্দিষ্টভাবে নিজেদের আইডেন্টিটি তৈরি করতে পারেনি। যে সমস্যা লেনিনের হয়নি, সেই সমস্যা ছিল পশ্চিম ভারতের কমিউনিস্টদের। কারণ গান্ধীজির নিয়ে আমরা যে ভিন্ন মত থাকতে পারে, কেউ বিতর্কিত বলতে পারেন, কিন্তু গান্ধীজির যে উচ্চতা তৈরি হয়ে গিয়েছিল, রাজনৈতিক উচ্চতা, তাকে অস্বীকার করে ভিন্ন পথে আন্দোলনকে ঘুরিয়ে দেবার ক্ষমতা, কারণ দুজনেরই একই চিন্তা, একই মানে ডক্ট্রিনেশন একই ছিল, একই স্কুল অফ থটস থেকে তারা এসেছিল যে যা কিছু আমাদের ভালো, যা কিছু আমরা শিখেছি, আমরা ইংরেজিদের কাছ থেকে শিখেছি, সবই মেকলে ম্যাক্সমূলারের প্রোডাক্ট। সুতরাং তারা বাইরে খুব একটা কিছু করতে পারেনি, তারাও সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করে ফেলেছিল। কমিউনিস্টরা বলেছিল ভারতবর্ষের মতো একটা বিরাট দেশে বিপ্লব আনা সম্ভব নয়, তাই ভেঙে ছোট ছোট টুকরো করে দাও, 28টা টুকরোতে ভারতবর্ষকে বিভক্ত করো, তারপরে ভারতবর্ষকে ডমিনিয়ন স্ট্যাটাস দাও। এবং তাদের এই বক্তব্যের সমর্থনে তারা একটা ম্যাপ তৈরি করে দিয়েছিল কিভাবে বিভাজন হবে। সেটা শুধু ব্রিটিশকে দেয়নি, তাদের পত্রিকা, মুখপত্র পিপলস ওয়ার পত্রিকায় সেটা ছাপা পর্যন্ত হয়ে গিয়েছিল। কমরেডরা একে অন্যের হাতে তুলে দিয়েছিলেন। মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি, একই সঙ্গে থাকতে পারে না। একই বৃন্তে দুটি কুসুম নয়।
ওই দুটি কুসুম সম্পূর্ণ আলাদা, এটা ছিল একদল মানুষের তত্ত্ব, তাই তারা সামনে নিয়ে এসেছিলেন। স্টালিনের জাতিতত্ত্বের উপর নির্ভর করে যখন এর আন্দোলনে অংশগ্রহণ করলেন এবং মুসলিম লীগের দাবির কাছে আত্মসমর্পণ করছেন, কারণ 1930 সালে ইকবাল সারে জাহাঁ সে আচ্ছা আমরা এখনো গেয়ে চলেছি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তিনি বলছেন লখনৌ এর অধিবেশনে মুসলিম লীগের, জিন্না অনুপস্থিত, ইসলামের কোনো নির্দিষ্ট কাল, ইসলামের কোনো নির্দিষ্ট ভূখণ্ড হতে পারে না। আমি বিশ্বাস করি গোটা পৃথিবী একদিন এই ইসলামের ছত্রছায়ায় চলে আসবে। সুতরাং শুধু ভারত নয়, ভারতকে খণ্ডিত করলে হবে না, গোটা ভারতের ইসলামাইজেশন প্রয়োজন আছে, গোটা ভারতেই ইসলাম প্রতিষ্ঠা হবে। এটা কে বলছেন? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুলে হ্যায় ইস দেশ কি, এক গুলিস্তান হামারা, বুলবুল এই দেশে পাওয়া যায় না। আজকে আমরা কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় সেই গান গেয়ে চলেছে। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বঙ্গের অর্ধেকটা নেই, পাঞ্জাবের অর্ধেকটা নেই, সিন্ধের গোটাটাও নেই। আমরা একবারও গাইবার সময় বুকে ব্যথা অনুভব করিনি। শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি তার জীবন দিয়ে এটা প্রতিষ্ঠা করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলনে পথে নেমেছিলেন সুনীতি কুমার চ্যাটার্জি, পথে নেমেছিলেন রমেশচন্দ্র মজুমদার, নেমেছিলেন স্যার যদুনাথ সরকার, মেঘনাথ শাহ, নদিয়ার রানী জ্যোতির্ময়ী শ্যামাপ্রসাদ মুখার্জির পাশে এসে দাঁড়ালেন। হঠাৎ একদিন মালদা থেকে কিছু মানুষ চলে এলেন, জমিদার চলে এলেন শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে, এসে বললেন আমরা ভারতে থাকতে চাই, আমরা পাকিস্তানে যেতে পারি না, যেতে চাই না। শ্যামাপ্রসাদ মুখার্জি সেবারে নির্বাচনের খুব একটা ভালো ফলাফল হয়নি। শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন আমি অক্ষম, আমি পারবো না, তোমরা কংগ্রেসের কাছে যাও, কংগ্রেসের সঙ্গে গিয়ে কথা বলো। বলে আমরা দিল্লি থেকে ঘুরেই আপনার কাছে এসেছি। দিল্লিতে বলছেন কংগ্রেসী নেতারা বলে দিয়েছেন যা হবার স্থির হয়ে গেছে, এখন মেনে নাও। আর তোমরা তো জমিদার, তোমাদের বিভিন্ন জায়গায় সম্পত্তি আছে, বাড়ি আছে, কলকাতা বা অন্য জায়গায়, খুঁজে নাও রাস্তা। শুরু হয়ে গেছে বাংলায় নতুন আন্দোলন, স্বাধীন বাংলা। সোহরাওয়ার্দীর তৈরি করা আরেকটা মাস্টার প্ল্যান, আরেকটা বড় চক্রান্ত। বাংলা ভারতবর্ষের সঙ্গে থাকবে না, রবীন্দ্রনাথের বাংলা বাংলার বাইরে, মানে ভারতবর্ষের বাইরে চলে যাবে। রবীন্দ্রনাথের কবিতা গান সমস্ত চলে যাবে বাংলার বাইরে, ভারতের বাইরে। স্বাধীন বাংলার আন্দোলন। নেতাকে সোহরাওয়ার্দী পেছন থেকে, সোহরাওয়ার্দীর যা করার করছেন, নেতা হচ্ছেন শরৎ বোস, সুভাষচন্দ্র বোসের ভাই শরৎ বোস, এবং কংগ্রেসের সভাপতি কিরণ শঙ্কর রায়। তারা দুজনে বললেন স্বাধীন বাংলা, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। এই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের আন্দোলন একদিকে চলছে, অনেকে বিশ্বাস করতে পারতেন না যে এখনো পর্যন্ত এখানে দেশটা ভাগ হবে। অগাস্ট মাসের আগে পর্যন্ত, মানে কংগ্রেস যেদিন আনুষ্ঠানিকভাবে জুন মাসে দেশভাগকে স্বীকার করে নিলেন, গান্ধীজি কংগ্রেসের মঞ্চের উপরে দাঁড়িয়ে দেশভাগের সমর্থনে 40 মিনিট বক্তৃতা করলেন। সেই মঞ্চের উপর ওই সীমান্ত গান্ধী, খান আব্দুল গফর খান, তিনি গান্ধীজির পা জড়িয়ে কাঁদতে শুরু করেছিলেন যে গান্ধীজি আপনি বলে দিন আমি ভারতবর্ষে থাকবো না, পাকিস্তানে থাকবো। গান্ধীজি মেনে নিয়েছিলেন দেশভাগ, কংগ্রেসের অনেক বরেণ্য নেতা দেশভাগ মেনে নিয়েছিলেন। ডিমান্ড অফ পাকিস্তান ইজ এন ইউটোপিয়ান কনসেপ্ট। পন্ডিত নেহেরু, এটা বলেছিলেন আমাদের সর্দার প্যাটেল। নেহরুজির ভাষায় সেটা ছিল ফ্যান্টাস্টিক ননসেন্স। কিন্তু সেই ফ্যান্টাস্টিক ননসেন্সই ভারতবর্ষের বেশ কয়েকটি জায়গার অ্যাবসেন্স ঘটিয়ে দিয়ে চলে গেল কংগ্রেসের কংগ্রেসের সম্পূর্ণ মৌনতার কারণে। এই অবস্থার মধ্যে শ্যামাপ্রসাদ রুখে দাঁড়িয়েছিলেন। শিবেন্দু শেখর রায় মালদার সাধারণ সম্পাদক, তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি সমস্ত জমিদারদের অন্তর্নিহিত কলহকে, মানে তাদের মধ্যে প্রতিনিধি ট্রিমেন্ডাস ইন্টারনাল ফিউড অ্যামং দি জমিদারস অফ বেঙ্গল দি দেন পিরিয়ড বিকজ অফ পার্মানেন্ট সেটেলমেন্ট, তিনি সমস্তদের একত্রিত করে নিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে। র্যাটক্লিফের নেতৃত্ব দেওয়া বেঙ্গল বাউন্ডারি কমিশনে বাংলার ইনক্লুশনের জন্য তিনি বক্তৃতা করলেন। আমরা যশোর, খুলনা হিন্দু অধ্যুষিত হওয়া সত্ত্বেও আমরা এক্সচেঞ্জ করলাম মুর্শিদাবাদ মালদার সঙ্গে। নদিয়ার রানী জ্যোতির্ময়ী তিনি একক প্রচেষ্টায় পৌঁছে গিয়েছিলেন লন্ডনে।
তিনি বলেছিলেন আমরা তোমাদের কোনো অসহযোগিতা করিনি, কিন্তু আমার রাজ্যকে তোমরা কেড়ে নিতে চলেছ। নদিয়ার বেশ কিছুটা অংশ ব্রিটিশ আবার ফিরিয়ে দেয়। 17ই আগস্ট মালদা মুর্শিদাবাদ পাকিস্তানের পতাকা নেমে ভারতের পতাকা উঠলো। খবর পৌঁছানোর একটু দেরি হওয়ার কারণে 18ই আগস্ট হয়ে গেল নদিয়ার স্বাধীনতা দিবস। নদিয়ায় পতাকা উঠেছিল 18 তারিখ। এ সম্পূর্ণ শ্যামাপ্রসাদের কীর্তি। কারণ আজকের যুগে চিন্তা করুন, যদি মালদা মুর্শিদাবাদ না থাকতো, যদি ফারাক্কা ব্রিজ না থাকতো, আপনি এই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যেতেন কি করে? এটা শ্যামাপ্রসাদ মুখার্জির দূরদৃষ্টির ফসল। শ্যামাপ্রসাদ মুখার্জি মোহনবাগানের সমর্থক ছিলেন কিনা আমার জানা নেই, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তো একদম সম্পূর্ণ ঘটি। তিনি ওপার বাংলার তথাকথিত বাঙালদের জন্য তো সম্পূর্ণ জীবন দান করে দিয়ে চলে গেলেন। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, ওপার থেকে যারা এপারে চলে এলেন, কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি, কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তর বাড়ি, কোথায় ছিল প্রিয়রঞ্জন দাসমুন্সির বাড়ি, কোথায় ছিল সোমেন মিত্রর বাড়ি, কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি, কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি? এরা সবাই ছিলেন ওপারে। ওখানে গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, আমাদের একাত্ম মানববাদ চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা গুঞ্জন, কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মার, কান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে আমরা বন্ধ রাখতে পারিনি। আমরা ওপার থেকে সবাই এপারে চলে এসেছিলাম, আর এখানে এসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিরোধিতা করেছিলাম। সবচেয়ে মজার ঘটনা এটাই যে জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ যারা পাকিস্তানের সমর্থক ছিলেন, এই দুজন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার নেতা সেদিন 20শে জুন 1947 তারা শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে হিন্দু হোমল্যান্ডের সমর্থনে ভেতরে ভোট দিলেন, আর বাইরে বেরিয়ে এসে বললেন বাংলা ভাগ করলো কে, শ্যামাপ্রসাদ আবার কে? এটাই হচ্ছে কমিউনিস্ট পার্টির চেনা ছবি। তারপরে বহু পথ বেরিয়ে গেছে। শ্যামাপ্রসাদ নিয়ে আজকে আপনার ইতিহাসের খোঁজ করছেন, বেশি দূর যেতে হবে না। আমরা ছোটবেলা থেকে যে মতাদর্শের সঙ্গে যুক্ত, আমরা এই ধরনের বহু ঘটনা জানি। শ্যামাপ্রসাদের আবির্ভাব দিবস ছিল গতকাল। একটি বিশেষ অনুষ্ঠানে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আশুতোষ এবং শ্যামাপ্রসাদ মুখার্জি যোগমায়া দেবীর যে কলেজ আছেন, সেই 3 কলেজের যারা অধ্যক্ষ ছিলেন তারা ছিলেন। ইন্ডিয়ান অলিম্পিক সোসাইটি, তারা যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমি বললাম, আমি তো এখানে এসে আমার অত্যন্ত আশ্চর্য লাগছে যে এই প্রথম শ্যামাপ্রসাদ, এই 3টে কলেজ যেখানে কোনোদিন অন্তত 50 বছর ধরে শ্যামাপ্রসাদ মুখার্জির আবির্ভাব দিবস কিংবা শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন করা হয়নি, আজকে সেখানে আমি এসেছি এবং আপনারা আমাকে পুষ্পস্তবক দিচ্ছেন। এত বড় আনন্দঘন মুহূর্ত এই জীবনে অনুভব করতে পারবো কোনোদিন বুঝতে পারি। বেলেঘাটে সামনে একটা ফুলবাগানের কাছে একটা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে স্কুল আছে। তখন তো বিপ্লবীদের সময় আগুন খেকো বামপন্থীরা। আমাদেরই একজন কার্যকর্তা অরুণ সাউ ভোম্বল তার নাম, অনেকে চিনতে পারেন এখানে। সে হঠাৎ চিন্তা করে দেখলো যে এখানে তো কোনোদিন শ্যামাপ্রসাদের নামে স্কুলে শ্যামাপ্রসাদের প্রতিকৃতি মালা দেওয়া হয় না। সে কিছু ছেলে টেলে নিয়ে পৌঁছে গেল সেই স্কুলে। হেডমাস্টার মশাই বলছেন যে শ্যামাপ্রসাদের নামে স্কুল, কিন্তু রুল বুকে কোথাও কি লেখা আছে শ্যামাপ্রসাদের জন্মদিন মৃত্যুদিন পালন করতে হবে? আজকে এটাই পরিস্থিতি। কিন্তু আজকে দেখুন পরিবর্তন হয়ে গেছে। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে তার 125তম বর্ষে। আজকে কত মানুষ শ্যামাপ্রসাদ দিয়ে বই লিখছেন। আমি সুভাষদার কথা বলছি না, বললে হবে না, কিন্তু কত মানুষ বই লিখছেন আমি চিনি না। বিজেপির ইতিহাস লিখে ফেলেছেন। বিজেপির ইতিহাস মানে 15 দিনের মধ্যে, প্রায় 1 মাসের মধ্যে বই ছেপে বাজারে এসে গেছে। সেখানে আবার আমার ছবি আছে, এআই দিয়ে আমি এভাবে দাঁড়িয়ে আছি। জীবনে আমি যে কোট পড়িনি সেই কোট আমায় পরিয়ে দিয়েছে। এত ভালোবাসা রাখবার জায়গা নেই। আজকে কত বিপ্লবী, কত নতুন একটা শব্দ আবার শুরু হয়েছে, হিন্দুত্ববাদ। হিন্দুত্ব কোনো বাদ নয়। সাভারকারের সঙ্গে আমাদের বিচার পরিবারের একটা নির্দিষ্ট মতাদর্শগত বিরোধ ছিল। আমরা কোনোদিন হিন্দুকে ইজম বানাইনি, বা হিন্দুইজম শব্দতে আমরা বিশ্বাসী নই। সাভারকারের লাইন আর আমাদের লাইন এক নয়। সাভারকার একজন মৃত্যুঞ্জয়ী মহান বিপ্লবী। তার চেতনা, তার সংঘবদ্ধতা, হিন্দু মহাসভা, তার অবদান, উদ্বাস্তুদের জন্য লড়াই করা, সেটা একটা ভিন্ন দিক।
কিন্তু এটা মনে রাখতে হবে, আমরা যে অর্থে হিন্দু বলি, আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আমাদের বিচার পরিবার, আমরা যেভাবে হিন্দুকে দেখি, এই হিন্দুত্ববাদ শব্দ আমাদের মধ্যে নেই। এখন অনেকেই আমার সঙ্গে পরিচয় করেন আমি ছোটবেলা থেকে হিন্দুত্ববাদী। আমাদেরই বিজেপি কর্মী বলছে আমি হিন্দুত্ববাদী। আমি বললাম ভাই, হিন্দুত্ব কোনো বাদ নয়, বিজেপি হিন্দুত্ববাদী কোনো সংগঠন নয়, এটা সম্পূর্ণ এটা মূর্খের কথা। কারণ আমাদের দেশ, এই দেশ তো বহুত্ববাদের দেশ, এই দেশ তো একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, এই কথা বলার দেশ, যত মত তত পথের দেশ। কিন্তু এই বহুত্ববাদকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তার জন্য একটি নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন আছে। কোনো কিছু বদলায়নি, কোনো কিছু বদলাবে না যতদিন কিছু শক্তি পৃথিবীর মাটিতে থাকবে। পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে ব্রিটিশ বড়লাটের সামনে দাঁড়িয়ে ওই শ্যামাপ্রসাদ মুখার্জির পিতা বাংলার বাঘ আশুতোষ মুখার্জি বক্তৃতা করতে পারতেন যে মিনিস্টার্স মে কাম এন্ড গো, চ্যান্সেলর্স মে ব্লুজুম এন্ড পেরিশ, বাট মাই ইউনিভার্সিটি ফেলো গ্রাজুয়েটস, ইউর ইউনিভার্সিটি উইল গো অন ফর এভার। কলকাতা বিশ্ববিদ্যালয়কে আমার বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় বলবার যিনি সাহস দেখাতে পারতেন, তার পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি সাহস দেখিয়েছিলেন। পরাধীন ভারতবর্ষে প্রথম কোন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান স্বদেশী ভাষায় হবে বাংলায়। সেখানে সমাবর্তন অনুষ্ঠানে যেদিন ভাষণ দিতে জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে ডেকে আনা হয়েছিল, সেদিন সমস্ত ওই তথাকথিত ওই যারা ওই বলেন না 70% কেটে ভাসিয়ে দেবো, 30% হিন্দু, ওরা যারা ওখানে ছিলেন, ওরা কি করেছিলেন, তারা রবীন্দ্রনাথের কনভোকেশন মিটিং বয়কট করেছিলেন, ইউনিভার্সিটির কনভোকেশনকে বয়কট করে চলেছিলেন। এটা তো ইতিহাস, আপনি কি করে ভুলবেন যদি মনে করেন সবকিছু শেষ হয়ে যাবে। বিজেপির এখানে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে 2-7টা আসনে জয়লাভের সঙ্গে সঙ্গেই গোটা সমাজে পরিবর্তন এসে গেছে। র্যাডিকালাইজেশন বন্ধ করে দেওয়া যাবে। এখানে মানুষের উপরে ধর্মীয় ভাবনা জোর করে চাপিয়ে দেওয়া হবে না। এখানে মানুষকে জোর করে ধর্মান্তরিত করা হবে না, প্রলোভিত করে ধর্মান্তরিত করা হবে না। এখানে ভারতেরই টুকরা সঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলা বন্ধ হয়ে যাবে। এখানে বসে মডিউলকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবার প্রচেষ্টা বন্ধ হয়ে যাবে। ভুল করছেন, এটা বন্ধ হবে না। এটা বন্ধ করবার জন্য জনসচেতনতার প্রয়োজন আছে। এটা বন্ধ করবার জন্য রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন আছে। এটা বন্ধ করার কাজ শুধুমাত্র বিএসএফ বা পুলিশের নয়, কোন সরকারের নয়, কোন ডাবল ইঞ্জিনের নয়, কোন সিঙ্গেল ইঞ্জিনের নয়। এটা বন্ধ করতে গেলে আজকে আমাদের শ্যামাপ্রসাদকে বুঝতে হবে 1937 থেকে 1939 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতির যে রাজনৈতিক উত্তাপ, সেটাকে বুঝতে হবে। 46-এর গ্রেট ক্যালকাটা কিলিং এর অবস্থা বুঝতে হবে। গান্ধীজিকে নতুন করে গান্ধীজির সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে, মূল্যায়ন করতে হবে। গান্ধীর মানে কাটা ছেড়া তারও বিশ্লেষণ করতে হবে। কংগ্রেসি নেতাদের, পূর্ণ যারা নেতা ছিলেন তাদের কথাও চিন্তা করতে হবে। একজন অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে গেছেন দেশভাগের। পণ্ডিত নেহরু 60-এর দশকে একজন বিদেশি সাংবাদিককে, বিখ্যাত তার বই আছে, বিদেশি সাংবাদিককে তিনি বলছেন যে আমরা অপেক্ষা করবার জন্য তৈরি ছিলাম, আমরা দীর্ঘদিন লড়াই করতে পারতাম যদি গান্ধীজি না বলতেন। অর্থাৎ দেশভাগের সম্পূর্ণ দায় নেহরুজি তার জীবদ্দশায় গান্ধীজির উপরে চাপিয়ে দিয়ে চলে গেলেন। আবার আরেকজন নেতা, যাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আইজ অ্যান্ড টিয়ার্স বলা হতো, পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের যিনি মন্ত্রী হয়েছিলেন ব্যারিস্টার নিহারেন্দু দত্ত মজুমদার, তার একটি বিখ্যাত বই আছে, বইটি এখন মনে দুষ্প্রাপ্য হয়ে গেছে, লাইব্রেরিতে পেতে পারেন। গান্ধী দ্য মিথ বিহাইন্ড দ্য ভেল অফ আ মিস্ট, তার বিখ্যাত বই। তাতে তিনি লিখছেন যে 1944 সালে জিন্নার মালাবার হিলসের বাড়িতেই পাকিস্তান তৈরির পরিকল্পনা গান্ধীজির সঙ্গে আলোচনায় নিশ্চিত হয়ে গিয়েছিল। গান্ধীজি তার অসহায়তার কথা জানিয়েছিলেন। গান্ধীজি 1942 থেকে 1946 পর্যন্ত ধারাবাহিকভাবে তার হরিজন পত্রিকায় তিনি সচেতন করার চেষ্টা করেছিলেন। তিনি আহ্বান করেছিলেন যে বিশাল সংখ্যক জনসমাজ, যেটা বড়, তারা যদি রুখে না দাঁড়ায় তাহলে পাকিস্তান হবে। কিন্তু আমরা কোনো সিভিল ওয়ারে যেতে পারিনি, কারণ আমরা দুর্বল ছিলাম, আমরা আমাদের নিজেদের চিনতে পারিনি। আমরা যদি আমাদের নিজেদের চিনতে পারতাম
আমরা যদি একবার ঘড়ি কি আচরণ করেছিল পৃথ্বীরাজের সঙ্গে, পৃথ্বীরাজের স্ত্রী সংযুক্তার সঙ্গে, সে কথা ভাবতাম। আমরা যদি একবার পড়ে দেখতাম আকবর দ্য গ্রেট, আকবর দ্য গ্রেটের হারেমে কত মহিলা ছিল, আমরা যদি একবার ভেবে দেখতাম যে আকবর দ্য গ্রেট তার গুরু পত্নী তাকে পর্যন্ত বিবাহ করেছিলেন গুপ্ত হত্যার পরে, আমরা যদি ভেবে দেখতাম যে এখানে কত মানুষকে খুন করা হয়েছিল, আমরা যদি একবার ফেরিস্তার ইতিহাস থেকে যার বিবরণ স্বামী বিবেকানন্দ পর্যন্ত দিয়ে গিয়েছিলেন যে এত বিপুল জনসংখ্যা হারিয়ে গেল কোথায়, শুধু কোনো অসুস্থতার কারণে নয়, কোনো মহামারীর কারণে নয়, এটা চলে গেছে গণহত্যার কারণে। আমাদের এখানকে যাদের আমরা ইতিহাস পড়েছি ছোটবেলা থেকে, ওই বাবার হইল জয় বলে যাদের পড়ে গেছি, সেই বাবর নিজের আত্মজীবনীতে লিখছে যে চেঙ্গিস খানকে রেফারেন্স দিয়ে যে আমি অবিশ্বাসীদের বিরাট মুন্ডু মানে মাথা কেটে তাদের মুন্ড স্তূপ তৈরি করলাম, যেরকম চেঙ্গিস খান করেছিলেন। এটা তো আমরা দিকে দিকে দেখেছি, আমাদের বিশ্বাস আক্রান্ত হয়ে গেছে। আর পরবর্তীকালে এই বামপন্থীরা আমাদের শিখিয়ে গেছে আর্যরা বাইরে থেকে এসেছে। পৃথিবীতে 30 বছর ধরে ভারতবর্ষের বাইরে সমস্ত বিশ্ববিদ্যালয়ে এরিয়ান ইনভেশন থিওরি ইজ আ মিথ, এই কথা বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখনো পড়ে চলেছি। আজকে রাখিগড়ি এক্সকাভেশন হরিয়ানার, সেখানে ঘোড়ার পর্যন্ত কঙ্কাল পাওয়া গেছে। আমরা যখন প্রথম ওই ছাত্র রাজনীতির সময় শুরু করেছিলাম, তখন আমাদের বলা হতো যে ওই কার বই ওটা, যেটা তখন রাহুল সংকীর্তায়নের বইয়ের খুব চলতো তখন, সেখানে বলা আছে অনার্য দিগকে অশ্ব দিও না। কারা বলছে? আর্যরা বলছে অনার্য দিগকে অশ্ব দিও না। আর্যরা ঘোড়ায় চেপে ভারতবর্ষে এসেছিল। আর্যদের আগমনের কাল কত? আগমনের কাল হচ্ছে 4500 বছর থেকে 4700 বছরের মধ্যে, ঐতিহাসিকরা তো তাই লিখে গেছেন। কিন্তু এখন যে রাখিগড়ি এক্সকাভেশন হয়েছে, সেখানে দেখা যাচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো আগে সেখানে মাল্টি স্টোরেড বিল্ডিং আছে, সেমি প্রেসাস জুয়েলারির ফ্যাক্টরি আছে, সুন্দর পয় প্রণালী আছে। ঘোড়া যা নাকি আর্যরা নিয়ে এসেছিল 5000 বছর আগে, তারও আগে এখানে ঘোড়ার কঙ্কাল আছে, একজন মহিলার কঙ্কাল পাওয়া গিয়েছে। তার নিয়ে গবেষণা করেছে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়, পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয়, এবং তারা প্রমাণ করে দিয়েছে তাদের জিন থেকে যে এটা কোনো বিদেশ থেকে আসেনি, যা হয়েছে ভারতবর্ষতে হয়েছে। আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমরা কিছু জানতে না। আরে আমরা জ্যামিতি শিখিয়েছি, আমরা ট্রিগোনোমেট্রি শিখিয়েছি, আমরা ক্যালকুলাস শিখিয়েছি, আমরা মাধ্যাকর্ষণ শক্তির অস্তিত্ব শিখিয়েছি, আমরা গ্রামার শিখিয়েছি, আমরা লোহা তৈরি মানুষকে শিখিয়েছি, আমরা কথা বলতে শিখিয়েছি। আমাদের কি কোনো ক্যারিকুলাম ছিল না? আমাদের কি কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না? আমাদের শিক্ষা ব্যবস্থা কি অন্য কেউ তৈরি করে দিয়েছে? এই ইতিহাসটা আজকে, এই আত্মবিশ্বাসটা আজকে এই প্রজন্মের মনের মধ্যে তৈরি করতে হবে। কেন ম্যাকমিলানকে বলা হবে না যে পানিনি অফ দ্য ওয়েস্ট? আজকে এই প্রশ্ন আজকে আমরা তুলছি, যার নাম হচ্ছে শিক্ষার গৈরিকীকরণ। আজকে আমাদের বলতে হচ্ছে না। আজকে আমেরিকার দুজন বিখ্যাত গবেষক, নাসার বিজ্ঞানী, তারা একটি বই লিখেছেন। তাতে তারা বলছেন, just to establish the racial supremacy, the politicians, the geophysicists, the scientists and the rulers, they have changed the basic root of human civilization. এবং তারা প্রমাণ করছেন যে ভারতীয় সভ্যতা 5-6 হাজার বছরের সভ্যতা নয়, এই সভ্যতা 18,000 বছরের পুরনো সভ্যতা। সেটা তারা প্রমাণ করছেন, এস্টাবলিশ করছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। এখন নতুন নতুন তরুণ প্রজন্ম, তারা যে অনেক কিছু খুঁজে বার করছেন। তারা কেউ আমাদের সংগঠনের লোক নয়, তারা দক্ষিণ আফ্রিকা, লাতিন আমেরিকার বিভিন্ন জায়গা থেকে শিবলিঙ্গের ছবি তুলে পাঠাচ্ছে। আমি এখানে বললাম যে আমাদের এখানে দেখুন আদিনাথের মসজিদ আছে, আদিনা মসজিদ আমরা শুনে গেলাম। আদিনা মসজিদের একদম দরজার উপরে গণেশের ছবি, তার পাশে আরেকটি দেবী মূর্তি, ভিতরে দেখুন জনিপীঠ আছে, ভিতরে শিবলিঙ্গ আছে। বছরে একদিন কিছু ছেলে যাচ্ছে, অল্প বয়সী মুসলিম ছেলে, তারা বলছে এটা শয়তানের প্রতিকৃতি বলে তার উপরে ইট ছুটছে। কেউ তাদের বন্ধ করছে না, কারোর বুকে আঘাত লাগছে না। স্থানীয় মানুষের ক্ষমতা নেই তাদের প্রতিরোধ করার, কিন্তু আজকে সেই প্রতিরোধের সময় চলে এসেছে, কারণ শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার। এটা হাততালি দেবার বিষয় নয়। সরকারে এসে রাতারাতি কেউ মানুষের মানসিকতা বদল করে দিতে পারে না।
পশ্চিমবঙ্গে 15 বছর যেটা ছিল সেটা কোনো রাজনৈতিক দলের সরকার ছিল না। এই সরকারের কারণে এখানে ডিম সংস্কৃতির আমদানি হয়েছে। এই সরকার একে অন্যকে মারতে ব্যস্ত হয়ে গেছে, কার কোথায় টাকা, কার কোথায় ফ্ল্যাট, সে সেখানে ধরছে। আমি পুলিশের সঙ্গে কথা বললাম যে এখানে একজন ভদ্রলোক একজন ছিল কাউন্সিলর, কত টাকা পেয়েছেন? পুলিশ বলছে আমরা 200 কোটি টাকার এখন পর্যন্ত সন্ধান পেয়েছি, ইডির হাতে তুলে দিলে আরো বেশি পাবো। ভাবুন, একজন কাউন্সিলর 200 কোটি টাকার মালিক। এ তো পুরো লালু মুলায়ম পর্যন্ত এ রাজত্ব কোনোদিন তৈরি করেনি। বিএড ইউনিভার্সিটি শুনেছেন, এখানে তো সবাই বসে আছেন, বিদ্বানদের আলোচনা হচ্ছে, আমি ছাড়া সবাই এখানে গুণী, একমাত্র আমি বেগুনি। কিন্তু আপনি চিন্তা করে দেখুন, আপনারা চিন্তা করে দেখুন, বিশ্ববিদ্যালয়ের 3টে রুমের ফ্ল্যাটে একটা বিশ্ববিদ্যালয় চলছে, বিএড বিশ্ববিদ্যালয়। এ পশ্চিমবঙ্গ করে দেখিয়ে দিয়েছে যে বাংলা আজকে যা চিন্তা করে পরে হয়তো অন্যদিন করবে। 3টে রুমের বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ। পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা দেওয়ার জন্য, গ্রাজুয়েট মানে ঢোকার জন্য যে এমবিবিএস ডাক্তাররা পরীক্ষা দিচ্ছেন, স্বাভাবিকভাবেই সেখানে ইনভিজিলেটর যে থাকে সে একজন পোস্ট গ্রাজুয়েট কেউ থাকবেন। একজন তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা সে আজকে সেখানে ইনভিজিলেটর, আর ঘরের মধ্যে হেলথ ভিসি ঘোরাফেরা করছেন, আর সেখানে তিনি তো স্মার্টফোনে ছাত্রদের উত্তর লিখিয়ে দিচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম এক ছাত্রকে, ভাই কত দিলি? আমার পরিচিত বলে, দাদা কিছু মনে করবে না, 2 লাখ টাকা নিয়েছে। তো এই হচ্ছে বাস্তব স্থিতি, এর মধ্যে দিয়ে এসেছে। শুধু শ্যামাপ্রসাদ স্যার, আশুতোষ মুখোপাধ্যায়ের আমরা কথা বলবো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, কিন্তু আমরা নিজেরাই ভবের ঘরে চুরি করেছি। এই পরিস্থিতি তৈরি করবার জন্য বাঙালি হিন্দু দায়ী। আমরাই আমাদের নিজের দেশে পরবাসী হয়ে গেছি। আমরা ওপার বাংলা থেকে ধাক্কা খেয়ে এপার বাংলায় এসেছি। এপার বাংলায় এসে যে শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় সংবিধানের জন্য শহীদ হয়ে গেলেন, এক দেশে এক আইন, এক দেশে এক প্রধান, এক ঈশানের জন্য যিনি নিজের জীবন দান করলেন, আজকে সেই শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক বলছেন কারা? যারা উপার বাংলা থেকে সর্বস্ব খুইয়ে মা ঠাকুমাকে চোখের সামনে ধর্ষিতা হতে দেখে আজকে এখানে এসে শ্যামাপ্রসাদকে আক্রমণ করছেন। শ্যামাপ্রসাদ যখন কাশ্মীরে যাচ্ছেন তখন উত্তর 24 পরগনার জনসংঘের জেলার সভাপতি ছিলেন শৈলেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আমি তার বাড়িতে তাপস চট্টোপাধ্যায়, তার নাতি তো এখন পার্টি করেন আমাদের। তার একটা চিঠি আছে, দুজনেরই চিঠি, তিনি প্রতিলিপি রেখে দিয়েছেন নিজের চিঠির এবং শ্যামাপ্রসাদের উত্তর রেখে দিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে বারবার অনুরোধ করছেন, আপনি কাশ্মীরে যাবেন না, ওখানে গেলে নেহেরু শেখ আবদুল্লাহকে দিয়ে আপনাকে খুন করাবে। আপনি এ ভুল করবেন না, বাংলার আপনাকে প্রয়োজন আছে, দেশের আপনাকে প্রয়োজন আছে। আপনার জীবনের মূল্য আপনার থেকেও বাঙালি হিন্দুর কাছে, এই জাতির কাছে অনেক বড়। আপনি আপনার জীবনের সিদ্ধান্ত একা নিতে পারেন না। এই আপনার অন্য অধিকার থাকলেও এই অধিকার আপনার নেই, এই অধিকার আমাদের আছে। আর সেই অধিকার থেকে আমি আপনার কাছে অনুরোধ করব, আপনার বিনম্রভাবে আমি প্রণাম করে আপনাকে জানাচ্ছি, আপনি যাবেন না, আপনি বিরত থাকুন। তার উত্তরে শ্যামাপ্রসাদ মুখার্জি অনবদ্য লেখা। শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় সংবিধানকে যেভাবে বিশ্লেষণ করে চিঠিতে উত্তর দিয়েছেন তার সহকর্মী শৈলেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে, তিনি তাতে লিখছেন যে আমি দৃঢ় প্রতিজ্ঞ, এটা যাবই। কারণ একবার বাংলা ভাগ হয়েছে, একবার ধর্মের নামে দেশ ভেঙেছে, আরেকটা দেশ আরেকটা রাজ্য আমাদের হাতের বাইরে চলে গেছে। সামগ্রিকভাবে ঈশ্বরের দেওয়া প্রকৃতি প্রদত্ত আমাদের যে ভৌগোলিক সীমারেখা আছে, আমাদের যে সুরক্ষার ব্যবস্থা ঈশ্বর করে দিয়ে গেছেন, আজকে আমরা দিনের পর দিন রাজনৈতিক আগ্রাসনের কাছে সেটাকে আমরা বিলীন হতে দিতে পারি না। তাই কাশ্মীরকে আমাদের মধ্যে রাখতে হবে, আমায় যেতে হবে। আমার জীবনের থেকে ওই কাশ্মীরের ভূখণ্ডের দাম অনেক বেশি, আমার জীবনের থেকে সংবিধানের দাম বেশি। এটা তার লেখা আছে, খর্দার বাড়িতে রাখা আছে চিঠি। শ্যামাপ্রসাদের উত্তর, তিনি গিয়েছিলেন, শ্যামাপ্রসাদ চলে গেছেন, কিন্তু শ্যামাপ্রসাদ আজও আমাদের মধ্যে জীবিত। জিষ্ণুদা বলছিলেন, ছোটবেলা থেকে আমরাও বিভিন্ন জায়গায় স্লোগান শুনেছি, যাহা হুয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর হামারা হ্যায়। আমরা বহুবার এসব স্লোগান দিয়েছি। অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে স্লোগান হতো, ঘাস কা রোটি খাएंगे अटल को पीएम बनाएंगे। अटल जी मजा করে বলতেন, अरे इतना हमको पीएम बनना नहीं है, हम बनेंगे भी नहीं, इतना कष्ट मत उठाओ, घास का रोटी मत खाओ, पेट खराब हो जाएगा, ऐसा काम मत करो। সেই অটল বিহারী বাজপেয়ী
তিনি যখন শ্যামাপ্রসাদ মুখার্জির সহযোগী হিসেবে কাজ করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি অসুস্থ ছিলেন, জনসংঘ তিনি তৈরি করতে চাননি। তিনি গুরুজির হস্তক্ষেপে, তার অনুপ্রেরণায়, তার সহযোগিতায় তিনি করেছিলেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রথা ভেঙে কলকাতার মঞ্চে বাৎসরিক কার্যক্রমের সময় তাকে মঞ্চে তুলে নিয়ে আসা হয়। অনেক বিদ্বজ্জন ছিলেন, কিন্তু এই ভারত সেবা সংঘের প্রণবানন্দ মহারাজ তিনি চিনতে পেরেছিলেন যে কে রক্ষা করতে পারে বাঙালি হিন্দুকে, তাই তিনি তার ত্রিশূল শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে তুলে দিয়েছিলেন। সেই শ্যামাপ্রসাদ মুখার্জি, अटल जी बोलते हैं हंसते हंसते बातें करते करते जो देखते हुए जो श्यामा प्रसाद मुखर्जी को हम लोग माधोपुर चेक पोस्ट पे छोड़कर आया था, उसका मृत शरीर आज हमको मिला। जब वाजपेयी जो गिरफ्तार कर लिया गया, श्यामा प्रसाद जी को, डॉक्टर मुखर्जी को जब हिरासत में ले लिया गया, तब उन्होंने हमारा तरफ देखा और बोला, जब वाजपेयी गो एंड टेल द पीपल ऑफ इंडिया I have entered into Kashmir without any permit, though as a prisoner. आज हमको ऐसा लग रहा है कि उसका भूतात्मा चीख चीख कर बोल रहा है, मैं आजाद हूं, मैं आजाद हूं, मैं आजाद हूं। এই বক্তৃতা রেখেছিলেন আমাদের স্বর্গীয় ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী। আর দীর্ঘ প্রতীক্ষার পর শ্যামাপ্রসাদ মাটিতে সরকার তৈরি হয়েছে কোনো রাজনৈতিক দল, কোনো নেতা, কোনো ব্যক্তির জন্য নয়। কোনো ব্যক্তি, কোনো সংগঠনকে দীর্ঘদিন আটকে রাখতে পারেন না। একটা সংঘবদ্ধ ভাবনা, চিন্তা, জীবনের ত্যাগ, তিতিক্ষা, জীবনের নিজের সর্বস্ব দিয়ে দেওয়া একটা নির্দিষ্ট কারণের স্বার্থে যারা দিয়ে গেছে, নিঃশব্দে যারা কাজ করেছেন। বাড়ির যেরকম ভিত দেখা যায় না, বাড়ির ওপরটা দেখা যায়, সেরকম বহু মানুষ আছেন যাদের নাম কোনোদিন খবরের কাগজে এক লাইন ছাপা হয়নি, যাদের টিভিতে সন্ধ্যায় কোনো রাজনৈতিক রূপচর্চায় আমার মতো দেখা যায়নি, যারা কোনোদিন এমএলএ হননি, এমপি হননি, দলের কোনো পদে নেই, যারা দল এটাকে সমর্থন করেন কিনা কেউ জানে না, তারাও কিন্তু তাদের লড়াই, তাদের আত্মত্যাগ, তাদের বলিদান আজকে শ্যামাপ্রসাদের দিকে তাকিয়ে আজকে আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে। আজকে পৃথিবীর সমস্ত মানুষ সেদিন রাত্রে মুক্তির আনন্দ যে নতুন সরকার এসেছে, কিন্তু এখানে মন্ত্রী মহাশয় আছেন, আমি তো দলের কথা বলবো, এখন তো দায়িত্ব ওনার, আমার নয়। সরকার এসে গেছে, শ্যামাপ্রসাদের কথা বললেই শুধু হবে না, শ্যামাপ্রসাদের মতো করে যেভাবে তিনি তার মন্ত্রক চালিয়েছেন, আপনাদেরও সেভাবে মন্ত্রক চালাতে হবে। এত মানুষের প্রত্যাশা নিয়ে একটা সরকার এসেছে, বিপরীত অর্থনৈতিক পরিস্থিতি, ভাড়ার শূন্য, এফআরবিএম এর লিমিট ভেঙেছে, স্টেট ডেপ্ট 7,000-এর সীমারেখা পার করে গেছে, টোটাল ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশন, হ্যাঁ, total exodus of merit, exodus of capital, exodus of skilled laborers, exodus of minor students। আজকে এটা পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মানুষ পড়তে আসতো, এখন এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। যে বিভিন্ন সরকারি কলেজ থেকে কিছুদিন পড়ার পরে ছেড়ে দিয়ে তারা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং, প্রাইভেট কলেজে তারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা একটা সরকার এনেছি। এই সরকারের পথ অত্যন্ত কঠিন, চ্যালেঞ্জপূর্ণ। এই সরকারকে শ্যামাপ্রসাদের ভাবাদর্শে যদি মোল্ড করে নিয়ে আসতে হয়, তার জন্য সময় লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে। আর আপনাদের কাছে আবার আমি বলছি, দেখুন, আমি দীর্ঘদিন সীমান্তে কাজ করেছি, পার্টির সংগঠনের কাজ করেছি। সীমান্তবর্তী একটি জেলার আমি একটি বিধানসভা থেকে আমি প্রথম বিজেপির একার শক্তিতে, একার মানে আমার নয়, পার্টির শক্তিতে নির্বাচিত আমি জনপ্রতিনিধি ছিলাম বসিরহাট দক্ষিণ থেকে। আমি ওখানের এমএলএ হয়ে নতুন করে একটা সমাজকে চিনেছি। আমি নতুন করে স্মাগলিং কি করে হয়, কারা করে, কারা কারা ইনভলভ, কিভাবে এটা হয় সেটা আমি জেনেছি। আমাদের মানে অ্যাপ্রোচ টু লাইফটা কি সীমান্তের মানুষের, সেটা আমি বুঝেছি। আমার সেই বোধ শক্তি থেকে আমি বলছি, লড়াই শেষ হয়ে যায়নি, র্যাডিক্যালাইজেশন শেষ হয়ে যায়নি, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন বন্ধ হয়নি, সমাজের সর্বস্তরে ধর্মান্তকরণের প্রচেষ্টা কিছু মানুষ চেষ্টা করে চলেছেন, বন্ধ হয়নি। গোটা ইউরোপের দিকে তাকান, সম্পূর্ণ ব্রিটেন হাতের বাইরে, জার্মানির সামনে বড় চ্যালেঞ্জ, ফ্রান্সে তাদের অতি গণতন্ত্র প্রেম বা গণতন্ত্র নিয়ে শৌখিনতা এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে তারাও আজকে এই ইসলামের কাছে আত্মসমর্পণ করেছেন। আমরা বহুদিন আগে একজন কবি লিখেছিলেন যে দিন হাজিজি কো বেপাকে বেরা,
न साहिल पे अटका न कसमल पे ठहरा, किया तैर जिसने सातों समुंदर, ओ डूबे दहन में इस गंगा में आकर। ইসলামের যে যুদ্ধ জাহাজ 7 সমুদ্র 13 নদী সাঁতরে পেরিয়ে গিয়েছিল, মরুভূমি যার গতিকে রুদ্ধ করতে পারেনি, পাহাড় যাকে আটকে রাখতে পারেনি, সে কিনা এসে ডুবলো এই গঙ্গার সংকীর্ণ মোহনায়। সেদিন কিন্তু পরিস্থিতি অন্য ছিল। সারা স্পেন পর্যন্ত, ইসলাম জন্মের সঙ্গে সঙ্গে স্পেন পর্যন্ত সমস্ত ভূমি তারা দখল করতে পেরেছিল। কিন্তু এখানে খাইবার মোনালকে ব্যবহার করবার পরেও তারা কিন্তু ভারতবর্ষকে টুকরো করেছে, ভারত আর তাকে শেষ করে দিতে পারেনি। কান্দাহার আফগানিস্তান হয়ে গেছে। নতুন যে পাকিস্তান নামে কোনোদিন কোনো নেশন ছিল না, যে পাকিস্তান নামে কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না, শুধুমাত্র আমাদের ব্যর্থতা, আমাদের অপদার্থতা, আমাদের উদাসীনতার কারণে, একটা উদ্ধত্ত, একটা উচ্চাসার কারণে এবং একটা লোভের কারণে আজকে পাকিস্তানের জন্ম হয়ে গেল, যারা এখনো পর্যন্ত 5 বছর একজন প্রেসিডেন্টকে টিকিয়ে রাখতে পারেনি। যে জিন্না পাকিস্তানের জন্ম দিয়েছিলেন, সেই জিন্না একদিন দেখা গেল যে করাচি এয়ারপোর্টে জিন্না মাটিতে শুয়ে আছেন, মাছি বসছে, জিন্নাকে নিয়ে যাবার কোনো লোক নেই। জিন্না বাড়ি শেষ জীবনে তার বোনের সঙ্গে বসে নিজের বাড়ির বারান্দায় কাঁদতেন পাকিস্তানে, যে আমার জন্য এতগুলো মানুষ প্রাণ দিল। 2টি মানুষ এক্সচেঞ্জ অফ পপুলেশনের কথা বলেছিলেন, একজন ডক্টর বি.আর. আম্বেদকর, আরেকজন ওই জিন্না। এরা দুজন বলেছিলেন এক্সচেঞ্জ অফ পপুলেশন। এক্সচেঞ্জ অফ পপুলেশন পাঞ্জাবে হলেও বাংলায় হয়নি। 2217 কিলোমিটারের সচিত্র পোরাস বর্ডার, ফুল অফ ওয়াটার বডিজ। আইনের বাইরে গিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে ইমাজিনারি বর্ডার, মাঝখান দিয়ে ইচ্ছামতি, ওপারে তুমি এপারে আমি। কিন্তু ইন্টারন্যাশনাল ল বলছে এভরিথিং ইজ ডিমার্কেটেড, নাথিং ইমাজিনারি। কিন্তু আপনি কিভাবে এই ডিমার্কেশনকে তৈরি করবেন? আজকে এই ডিমার্কেশনের মধ্যে কি আমরা চলছি। আজকে এটাকে বন্ধ করতে হবে, আর সেই বন্ধ করতে হবে আপনাদের। শ্যামাপ্রসাদের আদর্শ, শ্যামাপ্রসাদের স্বপ্নের থেকেও বড় হচ্ছে যে শ্যামাপ্রসাদ যেটা দেখেছিলেন তার দূরদৃষ্টি দিয়ে যেটা হতে চলেছে। আর আপনারা যেটা দেখছেন প্রতিনিয়ত বাড়ির পাশে, আপনি প্রতি মুহূর্তে আপনার রাজ্যে ঘটতে, আপনারা তার থেকে শিক্ষা নিন। নিজের পরিবারকে সচেতন করুন, নিজের তরুণ নাতি নাতনিদের বোঝান প্রকৃত ঘটনা কি, কার বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনার যদি এই শক্তিশালী ভূখণ্ড না থাকে, যত মত তত পথ থাকবে না, তৃণমূল থাকবে না, নেই অবশ্য এখন নির্মূল, ওই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থাকবে না, মার্কসিস্ট থাকবে না, মাওয়িস্ট থাকবে না, কোনো বুদ্ধিস্ট থাকবে না, কোনো মতবাদ থাকবে না, একটাই মত চলবে। যদি তার বাইরে আপনি নিয়ে আসতে হয়, যদি সত্যিকারের ল্যান্ড অফ প্লুরালিজম আপনাকে রাখতে হয়, বহুত্ববাদকে, সামাজিক বহুত্ববাদকে এবং রাজনৈতিক বহুত্ববাদকে যদি বাঁচাতে হয়, তার একটাই পথ হচ্ছে শক্তিশালী ভূখণ্ড এই পশ্চিমবঙ্গে তৈরি করতে হবে, যেটা কোনো সরকারের কাজ নয়, সাধারণ মানুষের কাজ। যেভাবে একজন সাধারণ শিক্ষাবিদ হিসেবে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পরিস্থিতির বাধ্যবাধকতায় নিজের অন্তরাত্মার টানে রাজনীতিতে যোগ দিয়ে শেষ পর্যন্ত তার আত্মাহুতি দিয়ে চলে গেছেন। আজকে আপনাদেরও আত্মাহুতি না দিতে পারেন, কিন্তু শ্যামাপ্রসাদের মতো দাঁড়িয়ে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, আর যদি প্রয়োজন হয় শ্যামাপ্রসাদের ভাষায় প্রতিশোধ নিন। বন্দে মাতরম। শ্যামাপ্রসাদ অমর রহে।